আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসের আজকে পঞ্চম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি কমেন্টস করে জানালে ভালো হয়। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ষষ্ঠ অধ্যায় বেন্ডিং স্ট্রেস ইন বিম, বিমের বেন্ডিং স্ট্রেস নিয়ে কথা বলবো। আজকে যে অংশ নিয়ে কথা বলবো, থিওরি প্লাস ফর্মুলা নিয়ে কথা বলবো। আগামী দিনে ম্যাথ করাবো ইনশাল্লাহ। শুরুতেই বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসটা কি? একটা বিমের উপর যদি লোড প্রয়োগ করা হয় তাহলে বেন্ডিং মোমেন্ট সৃষ্টি হয়। ওই বেন্ডিং মোমেন্টের কারণে বিমটা বেঁকে যায় অথবা যেতে চায়। এই যে বিমটা বেঁকে যায় অথবা যেতে চায়, তাহলে বিমটা বেঁকে যাওয়ার আগে বিমের সমান্তরালের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এক প্রান্তে টান, অপর প্রান্তে চাপ অনুভব করবে। এই যে চাপ অথবা টান, এরূপ যে চাপা লোড কিংবা টানা লোড, এই লোডগুলোকে একত্রে আমরা বলি বেন্ডিং পীড়ন বা বেন্ডিং স্ট্রেস। এ পর্যায়ে আমরা বেন্ডিং পীড়নের সূত্র প্রমাণ করব। m by I equals to s by y equals to e by r. এখানে m is the bending moment, I is the moment of inertia, s is the bending stress, y is the distance from neutral axis, e is the modulus of elasticity, r is the radius of the curvature. তো শুরু করা যাক প্রমাণটা। চিত্রের দিকে লক্ষ্য করো। এই চিত্রটা অনেক হ্যাজার্ড একটা চিত্র। আমি বড় করে দেখানোর চেষ্টা করছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সহজ হয়। দেখো, একটা বিম থেকে ডিএক্স দূরত্বের একটা অংশ আমরা কেটে নিচ্ছি। এটা ক্ষুদ্র অংশ যার দৈর্ঘ্য ডিএক্স। একটা বিম থেকে ডিএক্স দূরত্বের একটা অংশ আমরা কেটে নিচ্ছি, ক্ষুদ্র অংশ বিবেচনা করছি। এবি, এই যে এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য হলো ডিএক্স। তাহলে এই যে দেখো, এই বিমটার যে ব্রেক লাইন দেওয়া আছে, ব্রেক লাইন দেওয়ার অর্থই হলো ক্ষুদ্র অংশ কেটে নেওয়া হয়েছে। এই যে নিউট্রাল অ্যাক্সিস এনএন হলুদ কালারে দেখানো হয়েছে, নিউট্রাল অ্যাক্সিস এনএন। এই নিউট্রাল অ্যাক্সিস এনএন থেকে ওয়াই দূরত্বে একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করা হয়েছে যার নাম এমএম। এই যে এমএম ক্ষুদ্র ফালি, যেটা নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্বে অবস্থিত। তাহলে উভয় প্রান্তে যদি বেন্ডিং মোমেন্ট এম প্রয়োগ করা হয়, উভয় প্রান্তে যদি বেন্ডিং মোমেন্ট এম প্রয়োগ করা হয়, তাহলে এই বিমের এই অংশটা এইভাবে কার্ভেচার বা বেঁকে যাবে, বেঁকে গিয়ে কার্ভেচারের মতো হবে। তাহলে এই যে এসি অংশটা সংকুচিত হবে, যেহেতু বেন্ডিংটা উপরের দিকে করানো হয়েছে, সুতরাং এই এসি অংশটা সংকুচিত হয়ে এ প্রাইম সি প্রাইমের রূপ নেবে, বিডি অংশটা প্রসারিত হয়ে বি প্রাইম ডি প্রাইমের রূপ নেবে। আর এই যে ক্ষুদ্র ফালি এমএম, এটা প্রসারিত হয়ে এম প্রাইমে রূপ নেবে। নিউট্রাল অ্যাক্সিসের কোনো পরিবর্তন হবে না, নিউট্রাল অ্যাক্সিস এনএন এর কোনো পরিবর্তন হবে না। এখানে যদিও এন প্রাইম দেখানো হয়েছে, তবুও এনএন আর এন প্রাইমের আসলে মূলত একই, কোনো পরিবর্তন হবে না। হয়তো তোমার মনে হতে পারে যে নিউট্রাল অ্যাক্সিসেরও পরিবর্তন হবে। তোমার হাতে যদি একটা বল পেন কলম থেকে থাকে, ওই কলমটার দুই পাশে তুমি যদি লোড প্রয়োগ করো তাহলে কলমটা দেখবে বেঁকে যাবে। তাহলে যদি উপরের দিকে বাঁকাও তাহলে উপরের অংশটা চাপ অনুভব করবে, বাইরের অংশটা টান অনুভব করবে। বাইরে টানা পীড়ন কাজ করবে, ভিতরের অংশে চাপা পীড়ন কাজ করবে। বাট যেই বরাবর ছিদ্র আছে কলমটার, ওই অংশটা কিন্তু নিউট্রাল লাইন, ওই নিউট্রাল অ্যাক্সিস বা নিউট্রাল লাইনে কোনো পরিবর্তন হবে না। তো আমরা তাত্ত্বিক কথায় আসি। চিত্র অনুযায়ী বিমটির ক্ষুদ্র অংশ ডিএক্স, মোমেন্ট এম প্রয়োগ করায়, এই যে মোমেন্ট এম প্রয়োগ করায় এসি সংকুচিত হয়ে এ প্রাইম সি প্রাইমের, এই যে এ প্রাইম সি প্রাইম এবং বিডি সম্প্রসারিত হয়ে বি প্রাইম ডি প্রাইম হয়েছে। এই যে বিডিটা প্রসারিত হয়ে বি প্রাইম ডি প্রাইম হয়েছে। এবার নিরপেক্ষ এন এন এর কোনো পরিবর্তন হয়নি। এই যে নিরপেক্ষ অক্ষ এন এন এর কোনো পরিবর্তন হয়নি, যদিও এখানে এন প্রাইম দেখানো হয়েছে, মূলত এর কোনো পরিবর্তন হয়নি। এছাড়া নিরপেক্ষ অক্ষ হতে ওয়াই দূরত্বে এম সম্প্রসারিত হয়ে এম প্রাইম হয়েছে। দেখো, এই নিরপেক্ষ অক্ষ এন থেকে
ওয়াই দূরত্বে একটা ক্ষুদ্র ফালি যেটা প্রসারিত হয়ে এম প্রাইম হয়েছে। এ প্রাইম বি প্রাইম এবং সি প্রাইম ডি প্রাইমের বর্ধিত অংশ ও বিন্দু মিলিত হয়েছে। দেখো এই যে এ প্রাইম আর বি প্রাইম এটাকে যদি বর্ধিত করা হয়, এ প্রান্ত ডান প্রান্তে সি প্রাইম ডি প্রাইম যদি বর্ধিত করা হয়, তাহলে এই উভয় বর্ধিত অংশ ও বিন্দুতে গিয়ে মিলিত হবে। এই ও বিন্দু মিলিত হলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে থিটা। এই দেখো ও বিন্দু মিলিত হয়ে থিটা কোণ উৎপন্ন করেছে। ও বিন্দু হতে নিরপেক্ষ অক্ষ এন প্রাইম পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ আর। এই যে দেখো তো ও বিন্দু থেকে এই যে নিরপেক্ষ অক্ষ এন প্রাইম পর্যন্ত, যেহেতু এটা কার্ভেচার হয়ে গেছে, তাহলে জিরো থেকে এন প্রাইম পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্বকে বলতেছি আমরা বক্রতার ব্যাসার্ধ আর। এর ক্ষুদ্র ফালির দূরত্ব কত? নিউট্রাল অ্যাক্সিস থেকে আগেই দূরত্ব ছিল ওয়াই, এখনো দূরত্ব ওয়াই থাকবে। তাহলে ও বিন্দু হতে এই যে ক্ষুদ্র ফালি পর্যন্ত দূরত্ব আমি বলবো আর প্লাস ওয়াই। এই যে এম 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 প্রাইম পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ হলো আর প্লাস ওয়াই। তাহলে এবার দেখো, লক্ষ্য করো, এই থিটার মানটা খুব ভালো করে এই জায়গাটায় বুঝতে হবে তোমাদের। এটা কাল্পনিক। যেমন তোমরা দীর্ঘদিন যাবত যে বিল্ডিং এ ক্লাস করো, ক্যাম্পাসে কিংবা বাড়িতে, তোমাদের যে স্ট্রাকচার গুলো আছে, ওই বিমটা বছরের পর বছর, যুগের পর যুগ ব্যবহার হচ্ছে, তাহলে ওর উপর লোড প্রয়োগ হচ্ছে, তাহলে কি ওটা বেঁকে যাচ্ছে না? ওই বাঁকাটা কি এরকম? বিমটা কি এরকম? না, বাস্তবে কখনোই বিম এরকম করে বাঁকবে না। এরকম বেঁকে গেলে তো বিম ফেল করে যাবে। অর্থাৎ এখানে যে বাঁকবে, যেটা যে পরিমাণ বাঁকবে সেটার পরিমাণ বা মান খুব সামান্য। তাহলে বাঁকের মান যদি সামান্য হয়, এখানে এই থিটা কোণ উৎপন্ন হবে, সেটাও হবে অতি ক্ষুদ্র বা সামান্য। অর্থাৎ থিটা এর মান হবে অতি ক্ষুদ্র। আমি বুঝাতে চাচ্ছি থিটার মান হবে অতি ক্ষুদ্র। থিটার মান যদি অতি ক্ষুদ্র হয়, এখানে একটা চিত্র দেখাচ্ছি, দেখো ত্রিভুজ, এটা যদি কোণ হয় তাহলে এটা হবে লম্ব, আর লম্ব যার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সে ভূমি, লম্ব ভূমি বাদে যে আছে সে হলো অতিভুজ। লক্ষ্য করো থিটার মান এখানে এখনো 10 থেকে 15 ডিগ্রি রয়ে গেছে। থিটার মান অতি ক্ষুদ্র মানে হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হতে পারে। থিটার মান যদি আমি এখানে আরো কমায় দেই, 1, 2, 3 ডিগ্রির মধ্যে নিয়ে আসি, তাহলে এই অতিভুজটা আরো ছোট হয়ে ভূমির উপর অবস্থান করবে, লম্বের মানটা আরো কমে যাবে। তাহলে অতিভুজ থিটার মান যত কমবে, অতিভুজ তত ভূমির কাছাকাছি আসবে। অর্থাৎ থিটার মান যদি 0 হয়ে যায়, তাহলে অতিভুজ আর ভূমি একই হবে। থিটার মান যদি 1 ডিগ্রি হয়, তাহলে এই অতিভুজের মানটা অতিভুজটা ভূমিকে স্পর্শ করবে, 2 ডিগ্রি 3 ডিগ্রিতেও স্পর্শ করবে। তাহলে আমরা বলতে পারি যে থিটার মান অতি ক্ষুদ্র যদি হয়, তাহলে ভূমি আর অতিভুজ অলমোস্ট সেম, প্রায় সমান। তো যদি সমান হয়, সেক্ষেত্রে দেখো সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। কিভাবে? দেখো সাইন থিটার মান হলো আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান হলো লম্ব বাই ভূমি। আচ্ছা, সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, এই অতিভুজ থিটার মান যদি ছোট হয়, তাহলে অতিভুজটা ভূমির সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজের পরিবর্তে আমি যদি বলি এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হলে তাহলে এটা ট্যান থিটা হয়ে যাবে কিনা? অথবা ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, ভূমির পরিবর্তে যদি আমি এখানে অতিভুজ ব্যবহার করি, তাহলে এটা সাইন থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রমাণিত যে সাইন থিটা আর ট্যান থিটা সমান যদি থিটার মান অতি ক্ষুদ্র হয় তখন। এবার সাইন থিটা ট্যান থিটা সমান থিটা বলা হচ্ছে। থিটা কেন বলা হচ্ছে? দেখো সাইন 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি মান, অনুরূপ ভাবে ট্যান 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি মান, আর থিটা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রির মান। এই সকল মান রেডিয়ানে প্রকাশ করলে দেখবা এই মানগুলো সেম হবে। আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে পাই/180। যদি এটা 1 ডিগ্রি হয়, এটা 1 ডিগ্রি হয়, তাহলে এটা থিটার মান হয় 1 ডিগ্রি, 1 ডিগ্রির মান পাই/180। এই মানগুলো বের করে দেখবা সবগুলো মান অলমোস্ট সেম। তাহলে আমি বলতে পারি সাইন থিটা ট্যান থিটা আর থিটা সমান, যদি থিটার মান অতি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে। এবার দেখো যদি সাইন থিটা হয়, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এই যে দেখো দুই বাহু যদি থিটার মান যদি কাছাকাছি হয়, তাহলে এই যে এনএন এই ফালিটা, এই যে এনএনটা, এটা দূরত্ব কমে আসবে। কমতে কমতে এটা থিটার মান অতি ক্ষুদ্র হলে এই দূরত্বের এই কার্ভেচারটা, এই কার্ভ এমনিতে এখানে কোণ কম হলে এই কার্ভেচারটা অনেক ছোট হয়ে আসবে। যদি অতি ক্ষুদ্র হয়ে যায়, তাহলে কার্ভেচারটা আর বোঝা যাবে না, সেটা এরকম স্ট্রেট লাইন মনে হবে। সেক্ষেত্রে এটাকে আমি ত্রিভুজ বলতে পারি, ত্রিভুজ বলতে পারি। যদি ত্রিভুজ হয়, তাহলে আরটা হবে, এইটা হবে লম্ব, এই সরি, এই এন প্রাইমটা হবে লম্ব, আর হবে ভূমি, আর এই যে এই বাহু অথবা এই বাহু হবে অতিভুজ। ভূমি আর অতিভুজ প্রায় সমান হবে, আর লম্ব হবে এটা। দেখো এখানে বলে সাইন থিটা বা ট্যান থিটা ইকুয়ালস টু NN/R, লম্ব বাই, যদি আমি এটা অতিভুজ মনে করি, তাহলে ভূমি আর অতিভুজ, আগেই বলছি থিটার মান অতি ক্ষুদ্র হলে ভূমি আর অতিভুজ সমান হবে, অর্থাৎ আর এর মান, এটাই ভূমি এটাই অতিভুজ। কেন ট্যান থিটা যদি বলি তাহলে এটা ভূমি হবে, কারণ এটা তো ভূমি। আবার সাইন থিটা যদি বলি তাহলে এটা অতিভুজ। কেন অতিভুজ? এটা আর এটা সমান হয়ে যাবে যদি থিটার মান
কম হয়ে যায়, এই যে অতিভুজ আর ভূমি সমান হবে, যার জন্য সাইন থিটা বলো আর টেন থিটা বলো ওই এন এন বাই আর ই হবে। এবার সাইন থিটা টেন থিটা যদি বাদ দেই তাহলে থিটা সমান এন এন বাই আর, তাহলে এন এন সমান কি আর থিটা, এই যে এন এন সমান হলো আর থিটা, 1 নম্বর সমীকরণ। লক্ষ্য করে দেখো তো, এই যে এন এন আর এম এম, এই ক্ষুদ্র ফালি আর এন এন এই দুটো সমান, এন এন আর এম এম সমান, এন এন আর এম এম সমান, এটা আমরা জানি। অনুরূপ ভাবে থিটা ইকুয়ালস টু, দেখো ক্ষুদ্র ফালির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এটা ছিল হলো নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত, এবার যদি আমি ক্ষুদ্র ফালি পর্যন্ত চিন্তা করি তাহলে এই নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত হলে এটা এন প্রাইম হয়, এন প্রাইম আর এন এন সমান বলে আমি এন প্রাইমের পরিবর্তে এখানে এন এন ব্যবহার করেছি। আর ক্ষুদ্র ফালি পর্যন্ত যদি বলা হয় তাহলে ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য হলো এম প্রাইম ডিভাইডেড বাই, এখানে দেখো লম্ব আর ভূমি বাই অতিভুজ যেটা, এই যে কেন্দ্র থেকে এই নিরপেক্ষ অক্ষ পর্যন্ত হলো আর, আর এইটুকু দূরত্ব হলো ওয়াই, তাহলে ফালি পর্যন্ত দূরত্ব হলো আর প্লাস ওয়াই, তাহলে থিটা ইকুয়ালস টু এম প্রাইম বাই আর প্লাস ওয়াই। বুঝতে পারছো কিনা? এটা হলো নিরপেক্ষ অক্ষ পর্যন্ত আর এটা হলো ক্ষুদ্র ফালি পর্যন্ত। এখান থেকে যদি আমি এম প্রাইমের মান বের করি আর প্লাস ওয়াই ইন্টু থিটা, 2 নম্বর সমীকরণ। এখন এম এম তলে বিকৃতি, যেহেতু এখানে এম এম এই ফালিটার প্রসারণ হয়েছে, আমরা জানি দৈর্ঘ্য প্রসারিত হোক কিংবা সংকুচিত হোক না কেন সেখানে বিকৃতি উৎপন্ন হয়। বিকৃতি আমরা জানি দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, এখানে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। ক্ষুদ্র ফালির আদি দৈর্ঘ্য হলো এম এম আর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে এম প্রাইম, এখান থেকে তার আদি দৈর্ঘ্য এম এম বাদ দিলে তাহলে আমি পাবো দৈর্ঘ্য বৃদ্ধি, আর এটা হলো আদি দৈর্ঘ্যের অনুপাতকে বলতেছি আমি বিকৃতিকে প্রকাশ করতেছি ডেল দ্বারা। এখন দেখো এম এম এর পরিবর্তে আমি এন এন ব্যবহার করতে পারি, এই যে এম এম আর এন এন সমান, এই যে এম এম আর এন এন সমান, তাহলে এম এম এর পরিবর্তে এন এন ব্যবহার করি। এই যে দেখো এম প্রাইমের মান 2 নম্বর সমীকরণ থেকে বসানো হয়েছে, এন এন এর মানটা 1 নম্বর সমীকরণ থেকে বসানো হয়েছে, এই জন্যই মূলত আমি 1 নম্বর 2 নম্বর সমীকরণ বের করেছি। এখানে যদি সিম্পলিফাই করা যায় তাহলে আর থিটা চলে যাবে ওয়াই থিটা বাই আর থিটা, থিটা চলে গেলে ওয়াই বাই আর, তাহলে বিকৃতি ডেল সমান ওয়াই বাই আর। এবার আমরা এই ক্ষুদ্র ফালির বিকৃতি বের করলাম, এবার আমরা ক্ষুদ্র ফালির মডুলাস অফ ইলাস্টিসিটি বের করব। মডুলাস অফ ইলাস্টিসিটি ই সমান আমরা জানি পীড়ন বাই বিকৃতি, তাহলে এস বাই ডেল, তাহলে বিকৃতির ডেলের মানটা আমরা এখনই বের করলাম ওয়াই বাই আর, তাহলে আর যদি উপরে যায় বজ্রগুণ করলে উপরে যাবে, তাহলে ই সমান এস আর বাই ওয়াই। এবার আর যদি আমি বাম প্রান্তে নিয়ে আসি তাহলে ই বাই আর সমান এস বাই ওয়াই, 3 নম্বর সমীকরণ। এই সমীকরণটা পরবর্তীতে প্রয়োজন হবে, ই বাই আর সমান এস বাই ওয়াই। আচ্ছা, এখান থেকে যদি আমি এস এর মান বের করে নেই তাহলে কি হবে ই ওয়াই বাই আর, এস এর মানটা বের করে নিলাম কারণ আমার পরবর্তীতে এস এর মানটা প্রয়োজন হবে। তাহলে 3 নম্বর সমীকরণ আমরা কি পাইলাম, ই বাই আর সমান এস বাই ওয়াই। এবার দেখো ওই ক্ষুদ্র ফালি যেটা এম এম, ওই ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল বলতেছি ডিএ। আমরা জানি তো যে ক্ষুদ্র অংশকে প্রকাশ করতে ডেল বা ডি তে প্রকাশ করতে হয়, তাহলে সমস্ত সেকশনের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে ক্ষুদ্র ফালির ক্ষেত্রফলকে বলবো আমরা ডেল এ। তাহলে ডেল এ, ওই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ডেল এ হলে ওই ক্ষেত্রে বলের পরিমাণ আমরা জানি পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান পীড়ন গুণন ক্ষেত্রফল, তাহলে ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল হবে ডিএ আর পীড়ন হলো এস, তাহলে এস ইন্টু ডিএ, বলের পরিমাণ এস ইন্টু ডিএ। এবার এস এর মানটা আগের পেজে আমরা বের করছিলাম, লক্ষ্য করো আগের পেজে আমরা এস এর মানটা বের করছিলাম ই ওয়াই বাই আর, তাহলে এখানে সেই এস এর মান ই ওয়াই বাই আর এখানে বসাইলে এখানে কি পাইলাম আমরা ক্ষুদ্র ফালির বলের মান পাইলাম। বলের মান বের করার উদ্দেশ্য হলো আমি ক্ষুদ্র ফালির মোমেন্ট বের করব, তাহলে নিরপেক্ষ অক্ষ হতে উক্ত তলের মোমেন্ট কোথা থেকে, নিরপেক্ষ অক্ষ হতে, মনে আছে তোমাদের নিশ্চয়ই নিরপেক্ষ অক্ষ হতে ওই ফালির দূরত্ব হলো ওয়াই, তাহলে নিরপেক্ষ অক্ষ হতে উক্ত বলের মোমেন্ট ডেল এম সমান বল গুণন লম্ব দূরত্ব, এই যে এটা হলো বল ডেল এ, এই পুরো অংশটা হলো বল আর লম্ব দূরত্ব ক্ষুদ্র ফালি থেকে হলো ওয়াই, তাহলে বল গুণন লম্ব দূরত্ব দ্যাট ইজ মোমেন্ট, কার মোমেন্ট, ক্ষুদ্র ফালির মোমেন্ট ডেল এম। এই ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ই বাই আর ইন্টু ওয়াই স্কোয়ার ডেল এ, এটা পাইলাম আমি হলো ওই ক্ষুদ্র ফালির মোমেন্ট। যদি সমস্ত সেকশনের মোমেন্ট চাই অর্থাৎ টোটাল মোমেন্ট চাই তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে হবে, ক্ষুদ্র ফালিকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সমস্ত সেকশনের মোমেন্ট আসবে, তাহলে উভয় পাশে ইন্টিগ্রেশন করি, উক্ত মোট মোমেন্ট বের করতে উক্ত প্রসেসরের মোট মোমেন্ট ইন্টিগ্রেশন করলে দেখো ইন্টিগ্রেশনের ভিতরে ই বাই আর হলো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে বাইরে বের করে দেওয়া হলো, আমরা জানি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের মাঝে থাকতে পারে না, এটাকে বাইরে বের করে দেওয়া হয়েছে,
তাহলে ই বাই আর ইন্টু ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডেল এ। আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, মনে পড়ে তোমাদের ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে ডিএম এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এম হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এখানে একটা মনে মনে ওয়ান থাকে, ওয়ান এর ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করা হবে সেটাই হবে। এখানে এম এর সাপেক্ষে করা হলে এম হবে, এক্স এর সাপেক্ষে করা হলে এক্স হবে। যেহেতু এখানে আমরা এম এর সাপেক্ষে করছি, এখানে এম হবে। আচ্ছা, তাহলে এখানে এম আর ই বাই আর থেকে গেল ইনটু এই যে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ কে বলা হয় সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা তোমরা মেকানিক্সে শিখে আসছো নিশ্চয়ই, মনে আছে তোমাদের যে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়াকে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তাহলে আই যদি বাম প্রান্তে যায়, এম বাই আই সমান ই বাই আর। তোমাদের নিশ্চয়ই মনে আছে 3 নম্বর সমীকরণে ই বাই আর সমান আমরা পাইছিলাম এস বাই ওয়াই, আর 4 নম্বর সমীকরণে ই বাই আর সমান পাইলাম এম বাই আই। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ থেকে এম বাই আই সমান এস বাই ওয়াই সমান ই বাই আর। দেখো ই বাই আর সমান এম বাই আই, এই সেই এম বাই আই, আর এই ই বাই আর সমান এস বাই ওয়াই, এটা হলো 3 নম্বর সমীকরণ থেকে। তাহলে 3 ও 4 থেকে এম বাই আই সমান এস বাই ওয়াই সমান ই বাই আর প্রমাণিত। এবার দেখো যদি ই বাই আর অংশটা আমি বাদ দেই, এই অংশটা বাদ দেই, তাহলে কি থাকে, এম বাই আই সমান এস বাই ওয়াই। এখান থেকে যদি আমি এস কে ফ্রি করতে চাই, তাহলে ওয়াই গিয়ে গুণ হবে উপরে, তাহলে এম ওয়াই বাই আই, এম ওয়াই বাই আই, এস সমান এম ওয়াই বাই আই। আমি প্রায় ছাত্রদেরকে দুষ্টমি করে বলে থাকি মাই বাই আই, আমার আমি, প্রমাণিত। এই প্রমাণটা দ্বারা আমরা ম্যাথ প্রবলেম সলিউশন করব। দেখো এই 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 সূত্রটা, এই সূত্র দিয়ে আমরা যেহেতু ম্যাথ প্রবলেম সলিউশন করব, এই সূত্রে খেয়াল করো, এই সূত্রে এই এম একটা ডাটা মাত্র। তাহলে মোমেন্ট, এটা হলো বেন্ডিং মোমেন্ট। এই বেন্ডিং মোমেন্ট কোথা থেকে বের করছি আমরা, ইতিপূর্বে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে বের করছি। এখন কথা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের একটা ডাটা আমার এখানে প্রয়োজন, এই সূত্রটা হলো আলাদা। এই এমটা শুধুমাত্র একটা ডাটা হিসেবে ব্যবহার হবে। এই এমটা বের করতে যে বেন্ডিং মোমেন্ট যে দীর্ঘ পদ্ধতি, সেটা আমার সেটা আমার সেটা আমার এখানে আমি ব্যবহার করতে পারবো না। কারণ কি, এখানে সূত্র প্রয়োগ হচ্ছে অন্যটা, বেন্ডিং স্ট্রেস এস সমান মাই বাই আই। এখানে দেখো এম আমরা সংক্ষিপ্ত আকারে সরাসরি কিভাবে শর্টকাটে বের করা যায় সেই পদ্ধতিটা আমরা বের করব। একদম সহজ, আশা করি তোমরা বুঝবে। লক্ষ্য করো তো, এবি একটা বিম যার দৈর্ঘ্য এল, এর ঠিক মাঝ বরাবর এর ঠিক মাঝ বরাবর এর ঠিক মাঝ বরাবর একটা এম আমরা সংক্ষিপ্ত আকারে এর মাঝ বরাবর একটা পি লোড প্রয়োগ করেছি। পি লোড প্রয়োগ করার ফলে দেখো এই সি বিন্দুতে একটা পি লোড প্রয়োগ করছি, এই পি লোডের দূরত্ব হলো ঠিক এ বি এর মাঝখানে। তাহলে এই প্রান্তে এল বাই টু, এই ডান প্রান্তে এল বাই টু, তাই না? তাহলে আমি এবার এই যে রিয়াকশন ফোর্স আর এ আরবি বের করব। রিয়াকশন ফোর্স আর এ আরবি বের করতে গেলে আমাকে মোমেন্ট নিতে হবে। এ বিন্দু মোমেন্ট নিলাম, তাহলে এ বিন্দু মোমেন্ট নিলে পি ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, ইনটু পি ইনটু তার দূরত্ব হলো এল বাই টু, এল বাই টু। আর আরবি হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য এটা হবে নেগেটিভ, আরবি ইনটু এ থেকে তার দূরত্ব হলো, টোটাল দূরত্ব হলো এল, এই টোটাল দূরত্ব হলো এল। তাহলে এখান থেকে আরবি ইনটু এল সমান পি এল বাই টু, এল এল চলে গেলে আরবির মান পি বাই টু। আমরা তো জানি যে মাঝখানে যদি একটা পয়েন্ট লোড প্রয়োগ করা হয়, সেই লোডটা দুই ভাগে সমান ভাগে ভাগ করে নেয় দুইটা সাপোর্ট। তাহলে আর এ পি বাই টু নিবে, আর বি পি বাই টু নিবে, তারই প্রমাণ দেখো, আর বির মান পি বাই টু। এবার ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করো, আপওয়ার্ড পজিটিভ ধরলে আর এ আর বি পজিটিভ, পিটা হবে ডাউনওয়ার্ডের জন্য নেগেটিভ। এবার আর বির মানটা এখানে পি বাই টু বসাইলে, এখানে লসাগু করলে আর এর মানও পি বাই টু, আর বি পি বাই টু, আর এও পি বাই টু, অর্থাৎ এই লোডটা সমান দুই ভাগে ভাগ হলো। এবার আমি মোমেন্ট বের করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে মোমেন্ট ডায়াগ্রামে যখন আমরা ক্যালকুলেশন লিখছিলাম বা ডায়াগ্রাম অঙ্কন করছিলাম, তোমাদের মনে আছে দুই প্রান্তের সাপোর্টের দুই বিন্দুতে মোমেন্ট সব সময় জিরো হয়। কারণ এই বিন্দুতে মোমেন্ট জিরো, কারণ হলো এর বাম প্রান্তে কোনো লোড, বাম প্রান্তে ডান প্রান্তের মোমেন্ট সমান, যেহেতু বাম প্রান্তে কোনো লোড নাই, তাহলে এই বিন্দুর মোমেন্ট জিরো হবে। বি বিন্দু ডান প্রান্তে কোনো লোড নাই, তার মানে বি বিন্দুর মোমেন্ট জিরো হবে। তাহলে এ বিন্দুর মোমেন্ট জিরো, বি বিন্দুর মোমেন্ট জিরো। তাহলে এই বিমে মোমেন্ট ম্যাক্সিমাম পাবে কোথায়, সি বিন্দুতে। এই বিন্দুতে এই বিমের, এ বি বিমের সি বিন্দুতে ম্যাক্সিমাম মোমেন্ট পাবে, যেটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করলে তোমরা বের করতে পারো, তোমরা সহজেই বুঝতে পারবা। এই ধরনের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অসংখ্য করানো হয়েছে তোমাদের। এবার দেখি, তাহলে সি বিন্দুতে মোমেন্টটাই হবে ম্যাক্সিমাম মোমেন্ট, যেহেতু এ বিন্দুর মোমেন্টও জিরো, বি বিন্দুর মোমেন্টও জিরো, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাট সি। সি বিন্দুতে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট, আমরা ম্যাক্সিমাম মোমেন্টই এলো এম, এই সেই ম্যাক্সিমাম মোমেন্ট, এম হলো বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম।
যেটা আমরা সি বিন্দু উৎপন্ন হচ্ছে যেন আমি এম এট সি লিখছি, এটাই মূলত ম্যাক্সিমাম মোমেন্ট। মোমেন্ট সমান বল গুণন দূরত্ব। তাহলে সি বিন্দু যদি আমি মোমেন্ট নেই, যদি বাম প্রান্ত হিসাব করি তাহলে আর এ ইন্টু এল বাই টু, ডান প্রান্ত হিসাব করলেও আর আর বি ইন্টু এল বাই টু, আর এ আর বির মান একই, পি বাই টু ইন্টু এল বাই টু, তাহলে পি এল বাই ফোর। তাহলে আমি কি পাইলাম? এম সমান পি এল বাই ফোর। এই যে আমি এম বের করলাম, এই যে এই এত কোনো কিছু ইতিপূর্বে যত কাজ করেছি আমি এই পর্যন্ত, এগুলো কোনো কাজ করার প্রয়োজন হবে না, ডাইরেক্ট আমি বেন্ডিং মোমেন্ট এম বের করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। পির মান দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, সরাসরি পিএল বাই ফোর বসাইলে বেন্ডিং মোমেন্ট এম বের হবে। এর জন্য এই রিয়াকশন ফোর্স, মোমেন্ট কোনো কিচ্ছুরই প্রয়োজন হবে না, ডাইরেক্ট আমরা প্রয়োগ করব এম সমান পিএল বাই ফোর। এই সূত্র কখন প্রযোজ্য হবে? যখন লোডটা ঠিক মাঝ বরাবর থাকবে, বিমের ঠিক মাঝ বরাবর থাকবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব যদি লোড মাঝে না থাকে, অন্য কোথাও থাকে, সেক্ষেত্রে কিভাবে আমরা সরাসরি বেন্ডিং মোমেন্ট এম বের করব। দেখো এবি একটা বিম, বাম প্রান্ত থেকে কিছু দূরে সি বিন্দুতে একটা পি লোড প্রয়োগ করা হয়েছে। এই বাম প্রান্ত থেকে সি বিন্দুর দূরত্ব হলো স্মল এল। টোটাল দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয় আর বাম প্রান্ত থেকে সি বিন্দুর দূরত্ব যদি স্মল এল হয়, তাহলে ডান প্রান্তে এই সি থেকে বি পর্যন্ত দূরত্ব হবে এল মাইনাস এল, অর্থাৎ ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। টোটাল লেন্থ হলো ক্যাপিটাল এল, বাম প্রান্তের দূরত্ব স্মল এল। টোটাল লেন্থ ক্যাপিটাল এল থেকে স্মল এল বাদ দিলে এই প্রান্তের দূরত্ব ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। এবার আমরা রিয়াকশন ফোর্স বের করি। আর এ একই ফর্মুলা, এম ইন্টু মোমেন্ট নিলে পি ইন্টু এল, পি ক্লকওয়াইজ জন্য পজিটিভ ইন্টু দূরত্ব এল, আর আর বি অ্যান্টি ক্লকওয়াইজ জন্য নেগেটিভ, আর দূরত্ব আর বি দূরত্ব কত? টোটাল লেন্থ এল। এখান থেকে পি এল বাই এল, আর বির মান পেয়ে গেলাম। এবার আর এর মান বের করবো আমরা। ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করে আর এ আর বি পজিটিভ, পি নেগেটিভ, এখান থেকে আর বির মানটা এখানে বসাও, বসাই লসাগু করো, লসাগু করলে পি ইন্টু এল মাইনাস এল ডিভাইডেড বাই এল, আর এর মান পি ইন্টু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে আর এর মান পেয়ে গেলাম, আর বির মানও পেয়ে গেলাম। এবার আমরা জানি এ বিন্দুর মোমেন্ট জিরো, বি বিন্দুর মোমেন্ট জিরো, তাহলে মোমেন্ট কোন বিন্দু পাবে? ওয়ানলি সি বিন্দুতে মোমেন্ট পাবে। তাহলে সি বিন্দু যদি মোমেন্ট পায়, তাহলে মোমেন্ট এট সি ইকুয়ালস টু বল গুণন লম্ব দূরত্ব। যদি আর এর মানটা আমি ধরি, তাহলে আর এর মান পি ইন্টু এল মাইনাস এল ডিভাইডেড বাই এল ইন্টু লম্ব দূরত্ব, সি বিন্দু থেকে আর এর দূরত্ব হলো স্মল এল। আর ডান প্রান্ত যদি ধরি আমি, তাহলে আর বির মান পি এল বাই এল ইন্টু তার দূরত্ব হলো ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। এই মান একই মান, এটা আমরা জানি। একটা বিন্দুতে বাম প্রান্তে আর ডান প্রান্তে মোমেন্ট সমান হয়, তাহলে এখানে সিম্পলিফাই করলে পি এল ইন্টু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে আমি বলতে পারি যদি লোড মাঝ বরাবর না থাকে, সেক্ষেত্রে সরাসরি মোমেন্ট বের করতে চাইলে মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট এম ইকুয়ালস টু পি ইন্টু স্মল এল ইন্টু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এবার আসি আমরা ডিস্ট্রিবিউশন লোড থাকলে কি হবে। ডিস্ট্রিবিউশন লোড দেখো, এবি বরাবর একটা ডিস্ট্রিবিউশন লোড দেখানো হয়েছে যার দৈর্ঘ্য হলো এল। আমরা জানি প্রতি কেজিতে ডাব্লিউ মিটার হলে টোটাল লোড আছে হলো ডাব্লিউ ইন্টু এল। এখানে টোটাল লোড কত আছে? ডাব্লিউ ইন্টু এল। তাহলে আর এ আর বি বের করো, আর এ মোমেন্ট নাও, টোটাল লোড ডাব্লিউ ইন্টু এল ইন্টু দূরত্ব তার মাঝ বরাবর হবে না, টোটাল দূরত্বের অর্ধেক হবে না, এল বাই টু। এটা ক্লকওয়াইজ ডিস্ট্রিবিউশন লোড, ক্লকওয়াইজ ঘুরবে জন্য পজিটিভ, আর বি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে জন্য নেগেটিভ, কিন্তু যার দূরত্ব হলো ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আর বি ইন্টু এল, এই মানটা ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, এল এল কেটে গেলে আর বির মান ডাব্লিউ এল বাই টু, অর্থাৎ টোটাল লোডকে আর বি অর্ধেক নিবে, আর এ অর্ধেক নিবে। এখানে ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করো, আর এ আর বি পজিটিভ, আর টোটাল লোড হলো ডাব্লিউ ইন্টু এল, ডাউন ওয়ার্ডের জন্য নেগেটিভ, আর বির মান বসাও, লসাগু করলে দেখো আর এর মান টু এল, টু ডাব্লিউ এল মাইনাস ডাব্লিউ এল ইকুয়ালস টু ডাব্লিউ এল বাই টু। আর বির মান যা, আর এর মানও ডিস্ট্রিবিউশন লোড যেহেতু টোটাল লেন্থের উপরে কাজ করতেছে, আর এ আর বি সমান ভাগ করে নিয়েছে। এবার আমরা আগে থেকেই জানি যে মোমেন্টটা এ বি বিন্দুর মোমেন্ট জিরো হবে, তাহলে মোমেন্ট ম্যাক্সিমাম হবে কোথায়? ডেঞ্জারাস সেকশন উৎপন্ন হবে। এখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে আর এ উঠবে, টোটাল লোড নামবে, আর বি উঠবে, এখানে একটা ডেঞ্জারাস সেকশন ফর্ম করবে, আর এর মান আর আর বির মান সমান হবে, অর্থাৎ এই মান আর এই মান যদি সমান হয়, তাহলে দূরত্ব সমান হবে। এই পাশে থেকে এল বাই টু, এই প্রান্তের দূরত্ব হবে এল বাই টু। তাহলে এই যে বেন্ডিং, যে জায়গায় ডেঞ্জারাস সেকশন উৎপন্ন হয়, ওখানে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ হয়। তুমি যদি এখন চিন্তা করো এই বিন্দুকে সি বিন্দু যদি আমি ধরি, তাহলে মোমেন্ট এট সি, অর্থাৎ এটাই ম্যাক্সিমাম মোমেন্ট এম, ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল বাই টু ইন্টু এল বাই টু। কেন? আমি যদি এই বিন্দুতে যদি আমি মোমেন্ট নেই, দেখো এই বরাবর এখানে, তাহলে আর এ ক্লকওয়াইজের জন্য পজিটিভ, আর এর মান ডাব্লিউ এল বাই টু ইন্টু তার দূরত্ব
এই যে সি বিন্দু থেকে তার দূরত্ব হলো L/2। আর এই যে ডিস্ট্রিবিউশন লোড আছে এখানে অর্ধেকটা, এই অর্ধেকটা মোমেন্ট পাবে, এই অর্ধেকটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে জন্য মাইনাস অর্ধেক কত, টোটাল ডিস্ট্রিবিউশন হলো W/L, এই অর্ধেকের মান হলো WL/2। আর ডিস্টেন্স কি হবে, এই অর্ধেকের আবার অর্ধেক, L/2 এর অর্ধেক হলো L/4। এখানে যদি আমি সিম্পলিফাই করি, লসাগু করি, WL²/8, অর্থাৎ মোমেন্ট হলো WL²/8। আর একটা পদ্ধতি আছে তোমাদের শিখেছিলাম, এরিয়া মোমেন্ট পদ্ধতি, সেখানে কিন্তু সহজ, এই ত্রিভুজের এরিয়া বের করলেই হয়ে গেল। হাফ, এই যে হাফ ইন্টু ভূমি, ভূমি কত L/2, এই যে ভূমি L/2 ইন্টু উচ্চতা WL/2, এই যে উচ্চতা আর এর মান WL/2, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ফলাফল হলো WL²/8। এখান থেকেও বের করতে পারো, এখান থেকেও বের করতে পারো, তোমার ইচ্ছা। ফলাফলটা হলো সোজা কথা, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট M = WL²/8। এই সূত্র কখন প্রয়োগ করব, যখন ডিস্ট্রিবিউশন লোড থাকবে, পুরো বিমের উপরে ডিস্ট্রিবিউশন লোড থাকবে। আশা করি তোমরা ডিস্ট্রিবিউশন লোড, পয়েন্ট লোড বুঝতে পারছো। এ পর্যন্ত আমরা কি কি দেখলাম আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, বেন্ডিং স্ট্রেস দেখলাম S = m/i। এরপরে দেখলাম আমরা লোড যদি মাঝে থাকে তাহলে M = PL/4। লোড মাঝে যদি না থাকে সেক্ষেত্রে P × l × L - l / L। বিস্তৃত লোডের ক্ষেত্রে M = WL²/8। আচ্ছা, এই যে I আছে, m/i, এখানে I আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া, I এর ক্ষেত্রে আমরা সূত্র এগুলো আমরা পূর্বে থেকেই জানি। আয়তক্ষেত্রের জন্য bh³/12, ত্রিভুজের জন্য 36, আর বৃত্তের জন্য π⁴/64। আর এখানে যে y আছে, এই yটা মূলত হলো নিরপেক্ষ অক্ষ থেকে ওই সেকশনের দূরত্ব, অথবা এটা অনেক সময় h/2 বলে থাকি আমরা। এটা মূলত চিত্রের উপর নির্ভর করবে আর কোনটা কি, এগুলো আমরা জানি মোটামুটি। এই ছিল আজকের লেকচার। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কোশ্চেন দেখতেছি তোমাদের, তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আমি তেমন কোনো কোশ্চেন তোমাদের দেখতে পাচ্ছি না। তো যেহেতু কোনো কোশ্চেন নাই, তাহলে শেষ করা যায়। এই ভিডিওটা যদি পুনরায় দেখতে চাও, skills.gov.bd অথবা এই পেজে লগ ইন করতে পারো। আগামী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ তোমাদের করানো হবে। সে পর্যন্ত তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।